আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে বসে আমার এই কথাগুলো শুনছো এবং আমাকে দেখছো, সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং মনে করি সবাই অশেষ রহমতে ভালোই আছো। তোমাদের দোয়ার বরকতে আমিও অনেক ভালো আছি। যারা সামনে বিভিন্ন চাকরির পরীক্ষা দিবে, অর্থাৎ নিবন্ধন, হাই স্কুল, প্রাইমারি, বিসিএস, 50তম বিসিএস, বিভিন্ন যে পরীক্ষাগুলো আসে সে পরীক্ষার প্রশ্ন ভালো করার জন্য গণিতের যে সমস্যাগুলো হয়ে থাকে, আসলে গণিতের সমস্যা না, সমস্যা হলো প্র্যাকটিসের। তোমার নিজের উপর হলো মূল সমস্যা। তুমি যতটুকু ভালো করতে পারবে তার মূল কারণ হলো তোমার প্র্যাকটিস। চলো, খোলো খাতা, লও কলম। এবার আমরা শুরু করতে পারি ম্যাথের উপরে কিছু ঝংকার টিপস। আর একটা ভালো কথা, আজ প্রাইমারি স্কুলের রেজাল্ট হয়েছে। কার কার হয়েছে একটু কমেন্টে জানাও, অন্তত একটু খুশি হই যে কার কার হয়েছে। তবে প্রাইমারিতে এবার খুব ভালো একটা রেজাল্ট আসছে, ৬৯,২৬৫ জন। বাহ, চমৎকার একটা রেজাল্ট। তবে আশা করি ভাইভাতে যে যেরকম ভালো করতে পারবে তার জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে, তবে ৯০-এর মধ্যে কে কত পেয়ে টিকলে একটু কমেন্টে জানাও। আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, ইয়েস নো কিছু বলেন। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা? আর যদি শুনতে পারেন তাহলে ইয়েস বলেন, কোনো প্রবলেম হলে তাও বলেন। আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো যাদের প্রাইমারি হয়নি দুঃখ করার কিছু নেই। সামনে যে বড় সার্কুলার নিবন্ধনটা আসছে সেটার উপর কাজ করেন, ইনশাল্লাহ প্রাইমারি থেকে 1000 গুণ ভালো স্কুল অথবা কলেজের চাকরির বা প্রফেশনটা অনেক ভালো, বেতনও ভালো, সম্মানও বেশি। তো আশা করি সামনেরটা একটু গুরুত্ব বেশি দিবেন। ওকে, তাহলে গণিতের উপরে যে আমাদের যে সাজানো ছক বা সাজানো যে রুটিনটা আছে, পাটিগণিতে প্রায় প্রায় 50টা মতো ক্লাস হবে আমাদের। এখন আমরা প্রথম ক্লাসটা পাটিগণিতের যে সংখ্যার উপরে প্রথম ক্লাসটা আজকে প্রচার করব বা করব। খাতা কলম, খাতা বের করো, ইনশাল্লাহ প্রথম ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। এভরিবডি ক্লিয়ার, রেডি? আচ্ছা, প্রথম ক্লাসটা হলো আজকে লেকচার নাম্বার সংখ্যার উপরে। তো এই সংখ্যা বা কি দিয়ে শুরু করব? সাধারণত আমরা জানি সংখ্যা লিখতে হলে ডিজিট দরকার হয়। তো ডিজিট বা অঙ্ক কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। এই 10টিকে সাধারণত ডিজিট বা অঙ্ক বলে থাকি। ডিজিট বা অঙ্ক বলে থাকি। এই 10টিকে ডিজিট ডিজিট বা অঙ্ক অঙ্ক বলে থাকি ডিজিট বা অঙ্ক বলে থাকি। এই অঙ্কগুলো কিভাবে তৈরি হলো? এই অঙ্কগুলো প্রথম তৈরি হয় ভারতবর্ষে, ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশে যখন ধর্মযাজক যারা ছিলেন, ধর্ম পালন করতেন, দেখা গেছে পাহাড় এলাকা তো তো ওখানে একটা মণ্ডপে একবার গেলে দেখে গেছে আবার ঘুরে ফিরে সেই মণ্ডপে একইবার যায়। তো এই চিন্তা করে ওরা পাহাড়ের গায়ে এক একটা চিত্র অঙ্কন করেন এবং সেটা দেখে দেখে আস্তে আস্তে তারা বুঝতে পারে যে এই মণ্ডপে আমরা এসেছি। তো ওইরকম মণ্ডপ ছিল হলো 10 দিকে 10টা।
এই জন্য 10 দিকে 10টা মানেই হলো এই ডিজিটগুলো ওই 10 দিক দিয়ে সাজানো হয়েছে। তো এই 10 দিক আমরা যে দিকগুলো পড়ি সাধারণত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দেখি আমরা সাধারণত জানি যে 4টা দিক। হ্যাঁ, আসলে দিক 4টা না, দিক কয়টা? দিক 10টা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নৈঋত ঈশান ঊর্ধ্ব অর্ধ অগ্নি ও বায়ু। দেখেন এই যে আমি এখানে ছকটা লিখে দিয়েছি, এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব ও অধ। তো এই জায়গা থেকে যদি আমরা শুরু করি এইভাবে যাই, তাহলে দেখেন এইভাবে শেষ করতে পারি। বিষয়টা তা না, বিষয়টা হলো যে 10টা ডিজিটের উপর নির্ভর করে 10টা দিক নির্দেশ করে, অর্থাৎ দিক হলো 10টা। এটা কিন্তু প্রাইমারিতে অনেক সময় ভাই ধরে যে দিক কয়টি। দিক আসলে বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু এটা নর্মাল ভাবে বলে যে দিক হলো কয়টি? 4টি, কিন্তু আসলে দিক হলো কয়টি? 10টি। এই 10টা ডিজিটের মধ্যে এই ডিজিটগুলোকে বলা হয় সার্থক। অর্থাৎ এদের নিজস্ব মান আছে। যেমন 1-এর নিজস্ব মান 1, 2-এর 2, 3-এর 3। এরা যেভাবে প্রচার হোক না কেন ওদের কিন্তু নিজস্ব মান আছে, এই জন্য সার্থক। আর এই শূন্যের নিজস্ব কোনো মান নেই, এই জন্য বলে সাহায্যকারী। এর নিজস্ব কোনো মান নেই, নিজস্ব কোনো মান নেই, তাই এটাকে সাহায্যকারী বলা হয়। ক্লিয়ার বিষয়টা? তো এদের নিজস্ব মান আছে তাই সার্থক, আর এর নিজস্ব মান নেই তাই সাহায্যকারী। অর্থাৎ দেখেন আমরা যদি এখানে বলি 1, ওর মান 1। যদি বলি এটা কত? 0, তার এখানে কোনো মান নেই, কিছুই নেই। যদি এই শূন্যটাকে 1-এর পাশে বসাই তাহলে ওর কিন্তু 10 গুণ মান বৃদ্ধি পেয়ে গেল, তার মানে ও কিন্তু 1কে সাহায্য করেছে। তাহলে এই জন্য ওকে বলা হয় সাহায্যকারী। এখন দেখেন 10 হয়ে গেছে, 1-এর নিজস্ব মান কত? 1। এই শূন্য সাহায্য করায় 9টা বেশি আসছে, তার মানে 10 হয়ে গেছে। তো এই জন্য একে বলা হয়েছে সাহায্যকারী। এই শূন্য সর্বপ্রথম ভারত উপমহাদেশে আবিষ্কার করা হয় এবং প্রথম আবিষ্কার করেন হলো আর্যভট্ট। কে? আর্যভট্ট। তিনি এটাকে প্রথমে শূন্য যে আছে বা শূন্য যে দিকের একটা এটা সে আবিষ্কার করে গেছেন, কিন্তু তিনি 100% ফল দিয়ে যেতে পারেননি, যার ফলে ইনার যে শিষ্য ছিল ব্রহ্মগুপ্ত এই ব্রহ্মগুপ্ত ইনার পরে এই শূন্যকে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে পৃথিবীর বুকে ইস্টাবলিশড করে যান। তাহলে আমরা যদি বলি শূন্য আবিষ্কারক কে, যদি এই দুইটার নাম একসাথে থাকে তাহলে উত্তর হবে ব্রহ্মগুপ্ত। এই ক্ষেত্রে উস্তাদের কোনো কথা আসবে না, কারণ তিনি প্রচার করে যেতে পারেননি, তিনি শুধু করে গেছেন যে শূন্য আছে, শূন্যর এই ব্যবহার এর আগে তিনি ইস্টাবলিশ করার আগে তিনি ফুটে তুলেছেন। সুতরাং এই দুইটার নাম একসাথে থাকলে উত্তর হবে ব্রহ্মগুপ্ত। আর যদি আলাদা আলাদা ভাবে থাকে, ইন্ডিভিজুয়াল ভাবে থাকে, তাহলে আর্যভট্ট থাকলে আর্যভট্ট হবে, আবার ব্রহ্মগুপ্ত থাকলে ব্রহ্মগুপ্ত থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে দুইটার নাম একত্রে থাকলে ব্রহ্মগুপ্ত, আর আলাদা আলাদা ভাবে যেই থাক না কেন সেই হবে। ক্লিয়ার এভরিবডি? ইয়েস নো? ইয়েস নো? লাইক কমেন্ট শেয়ার করে বলেন। একটু লাইক কমেন্ট শেয়ার করেন, যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেন। একটু শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। তাহলে এই হলো শূন্যের ব্যবহার। আর এই শূন্য সাধারণত ওর নিজস্ব মান না থাকলে কি হবে?
আবার সংখ্যাকে জিরো ওর মতো করে তৈরি করে, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ হয়ে কিন্তু শূন্য হয়ে যায়। তো যাই হোক, শূন্যের অনেক পাওয়ার, কিন্তু নিজস্ব মানটা নেই। এবার দেখেন সংখ্যা। সংখ্যাটা হলো এই ডিজিটগুলোর সাথে যে কোনো ডিজিট এর সাথে 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 বলতে আমি বোঝাতে চেয়েছি সে হতে পারে কোথায়, ডানে বামেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, নিচেও থাকতে পারে। ডানে বামে উপরে নিচে যে কোনো একটা জায়গায় থাকলে, যে কোনো সাথে, যে কোনো পাশে, যে কোনো পাশে, যে কোনো পাশে কোনো কিছু থাকলে, থাকলেই উহা ডিজিট ডিজিট বা অঙ্ক হয়ে যায়। ডিজিট বা অঙ্ক হয়ে যায়, অর্থাৎ কোনো ডিজিট কি লিখছি, থাকলে উহা সংখ্যা, সংখ্যা সংখ্যা হয়ে যায়, সংখ্যা হয়ে যায়। আবারও বলছি, যে কোনো ডিজিট এর সাথে সে ডানে হোক বামে হোক উপরে হোক নিচে হোক যে কোনো পাশেই হোক, অর্থাৎ কোনো কিছু থাকলেই উহা সংখ্যা হয়ে যায়। যেমন ডানে বামে কি থাকতে পারে, টি, টা, খানা, খানি, কি থাকতে পারে, যেমন টি, টা, খানা, খানি, তারপরে এই যে বার থাকতে পারে, উপরে এরকম ড্যাশ থাকতে পারে, নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, দশমিক থাকতে পারে। কোনো কিছু থাকলেই হলো কি হয়ে যাবে, সংখ্যা। আবার মনে করো একটা ডিজিটের পাশে আর একটা ডিজিট, মানে 1 এর পাশে 2, কি হয়ে গেল, সংখ্যা। দুটি ডিজিট মিলে সংখ্যা। তো অর্থাৎ টিটা খানা খানি পাশাপাশি যাই থাক, কোনো কিছু থাকলেই হয় সংখ্যা। যেমন মনে করেন 2 জোর, কি হবে, জোর অঙ্ক হবে না সংখ্যা হবে, জোর সংখ্যা, কারণ এই জোর হিসেবে আছে তাই সংখ্যা হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছু থাকলেই, যেমন 7টি কি হয়ে গেল, সংখ্যা হয়ে গেল, 7-এর পাশে টি আছে তাই 7টি। 5 হালি, সংখ্যা। তারপরে 6 গন্ডা, সংখ্যা। 2 খানা, সংখ্যা। এগুলো সবই সংখ্যা। কি কারণে সংখ্যা, যে কোনো ডিজিটের পাশে টিটা খানাখানি কোনো কিছু থাকলে উহা কি হয়ে যাবে, সংখ্যা হয়ে যায়। টিটা খানাখানি কোনো কিছু থাকলে উহা সংখ্যা হয়ে যায়, টিটা খানাখানি থাকলে উহা সংখ্যা হয়ে যায়। আর আরেকটা সংখ্যার সংজ্ঞা হলো যে 2 বা ততোধিক, 2 বা ততোধিক ডিজিট একত্রে বসে সংখ্যা তৈরি করে। যেমন 2, 3, 5, 6, 7 ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার আমরা একটা রিভিশন দিয়ে আসি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টিকে ডিজিট বলা হয়। ডিজিট 2 প্রকার, একটা সার্থক আর একটা হলো সাহায্যকারী। সার্থক হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি হলো সার্থক, আর শুধু 0 হলো আপনার সাহায্যকারী। 0 সাধারণত নিজস্ব কোনো মান নেই। 0 প্রথম আবিষ্কার করছেন আর্যভট্ট, পরে এটাকে ব্যাপক রূপ দিয়েছেন ভ্রমগুপ্ত। তো এই দুজনের নাম একসাথে থাকলে ব্রহ্মগুপ্ত উত্তরটা হবে, আর পৃথক পৃথক ভাবে থাকলে আর্যভট্ট হবে। এটা ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম তৈরি করা হয়। তো এভাবে সাধারণত 0 বা ডিজিটের পাশে যে কোনো টিটা খানাখানি, পাশাপাশি যে কোনো বার বা নিচে বা দশমিক যে কোনো কিছু থাকলে উহা সংখ্যা হয়ে যায়। আবার 2 বা ততোধিক ডিজিট মিলেও সংখ্যা হয়ে যায়। তো এই ছিল হলো অঙ্ক বা সংখ্যার মূল কথা। এবার আমরা চলে যাব আসলে সংখ্যার প্রকার ভেদে। দেখেন, পরের কথায় আমরা সংখ্যার প্রকার ভেদে চলে যেতে চাচ্ছি। এবার
আরেকটা কথা বলে আসি, প্রতীকী ব্যবস্থা। প্রতীকী ব্যবস্থা বা প্রতীকী সাধারণত 5 প্রকার। এটা পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষা আসে। এই জিনিসটা অনেকে জানে না। অনেকে এই জিনিসটা কোথায় পাবেন, 7 বইয়ে, 7 বইয়ে এই জিনিসটা আছে যে প্রতীক কি। তো এই প্রতীক, গাণিতিক প্রতীক হলো 5 প্রকার। একটা হলো সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক, এটা 10টি কেবল পড়ালাম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এই সরি 0, এই মোট 10টি। আর আছে হলো প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এরপর আছে সম্পর্ক। সম্পর্ক হলো দুটি জিনিসের মধ্যে সম্পর্ক করা হয়, কে কার চেয়ে বড়, কে কার চেয়ে কম, কে কার চেয়ে বড় বা সমান, কে কার চেয়ে ছোট বা সমান, কে কার সমান, কে কার সমান নয়। এই যে যে সম্পর্ক থাকে 6টি, এই 6টিকে বলা হয় সম্পর্ক প্রতীক। আর বন্ধনী প্রতীক হলো সাধারণত আমরা জানি 3টি, ফার্স্ট বন্ধনী, সেকেন্ড বন্ধনী এন্ড থার্ড বন্ধনী। আর অক্ষর প্রতীক, যেটাকে অসংখ্য বলা হয়, অক্ষর প্রতীকটা হলো ABCD, ক খ, আলফা বেটা গামা, এই জাতীয় অসংখ্য অক্ষর প্রতীক আছে, যেটা আমাদের কল্পনার বাইরে, সুতরাং এটা আমরা প্রকারভেদ করতে পারি না। তো এই ধরনের মধ্য থেকে সবচেয়ে বেশি যে পরীক্ষাটা আসছে এবং আসে, সেটা হলো আপনার প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীকটা হলো 4 প্রকার, যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ। এই 4 প্রকার, এই কথাটাই সাধারণত পরীক্ষায় আসে। তো চলুন এবার আমরা যে কথাগুলো জানলাম, এই কথাগুলো দিয়ে বিগত সালে বিভিন্ন পরীক্ষা আসছে এমন কিছু প্রশ্নের সাথে আমরা যুক্ত হই। আমার কথাগুলো কে কোথা থেকে দেখছেন বা বুঝতে পারছেন কিনা একটু দ্রুত জানালে ভালো হয়, অথবা একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে অন্যরাও একটু দেখতে পারবে। শেয়ার করুন, একটু শেয়ার করে দেখেন। বিলিভ ইট অর নট, অঙ্ক যার সমস্যা, সে যদি সিরিয়াস হয় এবং মনে করে যে আমার অঙ্ক আমি পারবো, তাহলে আপনি লেগে থাকুন আমার সাথে। ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার অঙ্কর সম্পূর্ণ দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ, যদি আমার সাথে থেকে আপনি সম্পূর্ণ করতে পারেন। তো আমি যেভাবে সাধারণত পড়িয়ে থাকি, সেটা আমার যে এই বইটা আছে, এই বইটা ধরে ধরে কিন্তু সম্পূর্ণ কোর্সটা করানো হচ্ছে। 1060 টাকা মূল্যে এই বইটা সম্পূর্ণ করানো হবে 100+ ক্লাসের মাধ্যমে। দেখেন, এই যে একটা প্রশ্ন আসছে, সর্বপ্রথম উপমহাদেশের মধ্যে কোন উপমহাদেশে শূন্য আবিষ্কার করা হয়? সহজ প্রশ্ন, আমি একটু আগে বলেছি ভারত উপমহাদেশের মধ্যে। আপনার এটা কিন্তু একটা পরীক্ষা, এই যে 2টা পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল, সহকারী প্রকৌশল মেকানিক্যাল আসছিল, এই যে প্রশ্নগুলো আসে দেখছেন, তাহলে এটার উত্তর হবে ভারত উপমহাদেশে। তো সুতরাং আপনারও পরীক্ষা কোন সময় আসে এটা বলা যায় না। যে বলতে পারেন স্যার অত আগে আসছে, এখন কি আসবে, তথ্য কি আর পুরাতন হয়? আমরা সে কত আগে অঙ্কগুলো, ডিজিটগুলো পড়েছি বা তৈরি করেছে, সেগুলো জিনিস আজও তো শীঘ্র থেকে আমরা তৈরি করতে পারছি। কিন্তু তথ্য কখনো পুরাতন হয় না, হয় হলো মনের আন্দাজ বা মনের ক্ষুধা, এটা পুরাতন হয়ে যায়, একসময় আর ভালো লাগে না, কিন্তু এটাকে সবসময় ধার দিতে হয়, পড়তে হয়, জানতে হয়, যেন নতুন থাকে, এটা নিয়ম। তো যাই হোক, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি আছে শূন্য আবিষ্কারককে। এই যে আমি বলেছিলাম, শূন্য আবিষ্কার যদি আর্যভট্ট আর ব্রহ্মগুপ্ত একসাথে থাকে, তাহলে সূর্য অবশ্যই শূন্য, অবশ্যই আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত যদি একসাথে থাকে, তাহলে উত্তর হবে ব্রহ্মগুপ্ত। শূন্যের ব্যাপারে আর কোনো ছাড় নেই, একসাথে থাকলে ব্রহ্মগুপ্ত। এটা কিন্তু অনেকেই পেস লাগায় ফেলায়, অনেকেই পেস লাগায় যে স্যার আর্যভট্ট না ব্রহ্মগুপ্ত। এই যে পড়াইছি না, এই কথাটা মনোযোগ সহকারে না শুনলে সেও পেস লাগাবে, যে পড়ছে সেও পেস লাগাবে, যে পড়ে না সেও পেস লাগাবে। কারণ কি, যে হালকার উপরে ঝাপসা শিখেছে সে পেস লাগাবে, কারণ শূন্য কে আবিষ্কার প্রথমে করছে, এই কথাটা সে ভালো করে শুনে নেয়। এই জন্য আপনি শোনেন, আগে ভালো করে শোনেন, খাতায় নোট করেন, দেখেন আপনার কাছে সহজ হবে। একটু শেয়ার করে দেন। আমরা তো ওই রস দিতে পারি না, শোনা, মনা, জাদু, কিন্তু বলতে পারি যে ভাই, ব্রাদার, একটু শেয়ার করে দিন, যেন অন্যরা দেখার সুযোগ পায়। পরের প্রশ্নটা একটু চলে যেতে চাচ্ছি। ক্লাসটা কেমন লাগছে একটু বলেন, আমি কি কন্টিনিউ করবো কিনা একটু বলেন। কন্টিনিউ করবো না ছেড়ে দেবো? না, লাইক, লাভ, এগুলো দিয়ে বলো। লাভ, লাভ, লাইক, লা 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 লা, একটু দেন না। কে শূন্য এর আবিষ্কারক? এখানে দেখেন আর্যভট্ট একাই আছে, তাই আর্যভট্ট হবে এই প্রশ্নের উত্তর, আর্যভট্ট। এখানে শূন্য কে আবিষ্কারক, এখানে ব্রহ্মগুপ্ত নেই, আর্যভট্ট আছে, তাই এককভাবে আর্যভট্ট। এই প্রশ্নের উত্তর হবে আর্যভট্ট। ঠিক একই রকম অঙ্ক কত প্রকার? 2 প্রকার, একটা সার্থক অঙ্ক, একটা
সাহায্যকারী অঙ্ক। অঙ্ক দুই প্রকার, সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। অঙ্ক কত প্রকার? দুই প্রকার, সার্থক অঙ্ক, সাহায্যকারী অঙ্ক। কোনটি সংখ্যা নয়? আমরা জানি দুই বা ততোধিক ডিজিট মিলিত হয়ে সংখ্যা হয়, আর কোনো কিছুর পাশে যদি থাকে টিটা খানাখানি, সেগুলো সংখ্যা হয়ে যায়। কিন্তু যেটা একদম ফ্রেশ সেটা সংখ্যা নয়। যেমন দেখেন এখানে কতগুলো ডিজিট, এটা সংখ্যা। এখানে কতগুলো ডিজিট, এটা সংখ্যা। এখানে টি আছে, এটাও সংখ্যা। এখানে 8-এর পাশে কিছুই নাই, অর্থাৎ 8 ফ্রেশ, এটাই হলো অঙ্ক, অর্থাৎ অঙ্ক। তার মানে এটা সংখ্যা নয়, সংখ্যা নয়। এটা অনেকেই জানে না, অনেকেই জানে না, অনেকেই জানে না, কিন্তু জানার শেষ নেই। তাহলে এটা সংখ্যা নয়। পরের প্রশ্নে আমরা চলে যেতে চাচ্ছি। কোনটি অঙ্ক নয়? এখানে দেখেন কোনটি অঙ্ক নয়। 7-এর পাশে কিছুই নেই, অঙ্ক। 5-এর আশেপাশে কিছু নয়, অঙ্ক। 8-এর আশেপাশে কিছু নয়, অঙ্ক। এই যে 2-এর পাশে টি থাকার কারণে এটা সংখ্যা। তার মানে এটাই অঙ্ক নয়, এটাই অঙ্ক নয়, এটাই অঙ্ক নয়। x/0 এর মান কত? মানে x একটা অজানা রাশি, সে যে কোনো কিছু হতে পারে। x/0 অর্থাৎ ধরেন 100/0। তাহলে আমার মোট চকলেট আছে হলো 100টি। এখন আমি ভাগ করে দিব 0 জনের মধ্যে। এখন যেহেতু 0 জন মানে কোনো জন নাই, কোনো মানুষজনের সংখ্যা নাই, তাহলে আমি কাদের মধ্যে ভাগ করব? আসলে জিনিস আছে কিন্তু কাদেরকে দেব তারা নাই। তাহলে আমার এই ভাগফল আমি কি পাবো? আমার কি সম্ভব যে ভাগফল ভুল বা সঠিক কোনো ভাগফল আমার পক্ষে দেওয়া? যেহেতু যাদেরকে দেব তারাই নাই, এই জন্য আমি এটা আসলে ভাগ করতে পারবো না। এটা আমার দ্বারা ভাগ করা সম্ভব না। এটা এই জন্য অনির্ণয়ক বলে, নির্ণয় করা সম্ভব না, মান বের করা সম্ভব না। এই জন্য অনির্ণয়ক বা অনির্ণয়ক আকার বা অসীম, অসীম বলতে আসলে কথা নেই, কিন্তু অনির্ণয়ক বা আমি নির্ণয় করতে পারি না, এটার নাম অনির্ণয়ক বা অসীম বা অসংজ্ঞায়িত। এই যে অসংজ্ঞায়িত, অনির্ণয়ক মানে অসংজ্ঞায়িত। যে আমার মোট আছে হলো x/100টি, এখানে 0 জনকে ভাগ করতে বলছে, 0 জনের মধ্যে তারা নাই, 0 মানে 0, এই জন্য আমি কিছু জানি না, এই জন্য অসংজ্ঞায়িত। 0/0 এটাও একই কথা, যেখানে সংখ্যা যাই থাক না কেন, কিন্তু এই যে 0 এখানে কাদের মধ্যে ভাগ করব, তারাই না থাকলে সবসময় অনির্ণয়, মানে এটা নির্ণয় করা সম্ভব না। এই জন্য 0/0, তারপরে সামথিং বাই 0, এগুলো সবসময় কি হবে? অনির্ণয়, অনির্ণয়। নিচে শূন্য থাকলেই, নিচে শূন্য থাকলেই অনির্ণয়, নিচে শূন্য থাকলে অনির্ণয়, নিচে শূন্য থাকলে, নিচে শূন্য থাকলেই, শূন্য থাকলেই, নিচে শূন্য থাকলেই অনির্ণয়, নিচে শূন্য থাকলেই অনির্ণয়। ক্লিয়ার বিষয়টা? নিচে শূন্য থাকলে অনির্ণয়। আশা করি বুঝতে পারছেন। পরের প্রশ্নটা চলে যেতে চাচ্ছি। এই যে প্রশ্নটা দেখেন 2024 সালে আসছে। গণিতের প্রক্রিয়া প্রতীক কত প্রকার? 4 প্রকার। যোগ বিয়োগ গুণ ভাগ, 4 প্রকার। যোগ বিয়োগ গুণ ভাগ, একটু আগে পড়েছি যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এই ছিল হলো এই যে প্রথম যে তথ্যটা আমরা জানলাম, এর উপরে যে বিগত সালে যে প্রশ্নগুলো আসে তার একটা ডকুমেন্ট স্বরূপ একটা প্রমাণ। আর এরপরে আমরা পরবর্তী ধাপে আমরা চলে যেতে চাচ্ছি। সংখ্যা সাধারণত আমরা একটু আগে জানলাম যে সংখ্যা সাধারণত 2 প্রকার। সংখ্যা 2 প্রকার। যে সংখ্যাটা কি? 2 বা ততোধিক অঙ্ক বা ডিজিট একত্রে মিলিত হয়ে যেমন 1, 2, 3 সংখ্যা তৈরি করে। এই সংখ্যা সাধারণত 2 প্রকার। একটা হলো বাস্তব সংখ্যা, আরেকটা হলো অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, আরেকটা হলো অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো অবাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা আবার 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হলো মূলদ আর একটা হলো বলদ। মূলদ আর অমূলদ। আর অবাস্তব সংখ্যা এক প্রকারই, বিশুদ্ধ, বিশুদ্ধ
বিশুদ্ধ বা অবিশুদ্ধ, শুদ্ধ, অবাস্তব। মূলদ সংখ্যা আবার কত প্রকার? দুই প্রকার, পূর্ণ আর ভগ্নাংশ। আর অমূলদ সংখ্যা শুধু ভগ্নাংশই হয়ে থাকে, ভগ্নাংশে হয়ে থাকে। তো পূর্ণ সংখ্যার মধ্যে আবার যেমন আছে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আর ভগ্নাংশ সাধারণত দুই প্রকার, একটা হলো সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশ ব্যাপক আকারে সংখ্যার পরের অধ্যায় আছে, এটা আমরা পড়াবো। তো আগে আমরা এই শুধু সংখ্যার চারটা একটু দেখলাম, যে সংখ্যা সাধারণত দুই প্রকার, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আবার দুই প্রকার, একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। আর অমূলদ সংখ্যা সাধারণত ভগ্নাংশ হয়ে থাকে। এগুলো আমরা ডিটেলস ধারাবাহিকভাবে পড়াবো। ক্লিয়ার বিষয়টা? ইয়েস নো? কে কে বুঝতে পারলেন? ইয়েস নো? ইয়েস নো? একটু শেয়ার করে দেন। ইয়েস নো? একটু লাইক দেন তো, কে কে আছেন একটু জবাব দেন, একটু জবাব দেন। রংপুর থেকে কে বলছেন, কে কোথা থেকে দেখছেন একটু জবাব দেন। কে কোথা থেকে দেখছেন? কে কোথায় থেকে দেখছেন? কে কোথায় থেকে দেখছেন একটু বলেন। ওকে, ডান। এবার দেখেন বাস্তব সংখ্যা দুই প্রকার, সংখ্যা দুই প্রকার, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো অবাস্তব সংখ্যা। তো এবার বাস্তব আর অবাস্তবের মধ্যে পার্থক্য বা কিভাবে চিনবো সেটা একটু দেখেন। যে এই যে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর অবাস্তব সংখ্যা ইমাজিনারি নাম্বার, এই বাস্তব আর অবাস্তবের মধ্যে চেনার বিষয়টা হলো যে কোনো সংখ্যাকে, কোনো সংখ্যাকে, সংখ্যাকে বর্গ করলে, কি করলে? বর্গ করলে যদি, যদি ধনাত্মক অর্থাৎ শূন্য, তারপর প্লাস, তারপর ধনাত্মক, আর এটাকে বলে অঋণাত্মক। এই অঋণাত্মক অর্থাৎ ধনাত্মক পাওয়া যায়, পাওয়া যায়, তাকে বাস্তব সংখ্যা বলা হয়। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি বর্গ করা যায় আর সে বর্গ করার পরে যদি ধনাত্মক অথবা শূন্য অথবা পজিটিভ কোনো সংখ্যা পাওয়া যায় তাহলে বাস্তব। যেমন মনে করেন যে -√2 এর বর্গ কত? বর্গ সমান সমান -√2 স্কোয়ার। একে ভাঙলে কি পাবো? +2। এটাই বাস্তব, পজিটিভ সংখ্যা পাওয়া গেছে তাই বাস্তব। আর যদি বর্গ করার পর ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, কি পাওয়া যায়? ঋণাত্মক, ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, বর্গ করার পর ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তবে তবে উহা অবাস্তব, তবে উহা অবাস্তব। ঋণাত্মক অর্থাৎ বর্গ করার পর যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে উহা অবাস্তব। বর্গ করার পর যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে উহা অবাস্তব। মোহাম্মদ মাহফুজ আহমেদ রংপুর থেকে, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দেন, শেয়ার করে দেন। একটু শেয়ার করেন।
এখানে দুটি নোট মনে রাখবেন, একটা হলো রুটের মধ্যে রুটের ভিতরে মাইনাস চিহ্ন থাকলে উহা অবাস্তব হয়। যেমন √-2, √-3, √-4, √-5 ইত্যাদি। আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো কোন সংখ্যার সাথে ইমাজিনারির এই আই যুক্ত থাকলে কোনো সংখ্যার ইমাজিনারির আই যুক্ত থাকলে উহা অবাস্তব সংখ্যা হয়। যেমন 3i, 4i, 5i, -6i, -7i ইত্যাদি। অর্থাৎ আই থাকলেই অবাস্তব, আই যুক্ত থাকলেই অবাস্তব, আর রুটের ভিতরে মাইনাস চিহ্ন থাকলেই অবাস্তব। এই দুইটা কথা মনে রাখলেই বাস্তব অবাস্তব শেষ। আই যুক্ত থাকলে অবাস্তব, রুটের ভিতরে মাইনাস থাকলে অবাস্তব। অর্থাৎ এই দুইটা সংখ্যা ব্যতীত বাকি যা আছে পৃথিবীতে সবই বাস্তব, পৃথিবীতে বাকি যা আছে সবই অবাস্তব। আমার কথাগুলো কি বুঝতে পারছেন কিনা? ইয়েস, নো? হ্যাঁ, অনেকে ইয়েস লিখছেন। হ্যাঁ, ফারুক হোসেন অভি লিখছে, নাটোর থেকে আমি দেখছি স্যার, আপনার ক্লাস অসাধারণ। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, আবার একটু বলি, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যার মধ্যে পার্থক্য হলো বাস্তব সংখ্যার চিহ্নটা রুটের বাহিরে থাকে, আর অবাস্তব চিহ্নের রুটের ভিতরে মাইনাস চিহ্নটা থাকে। অর্থাৎ বর্গ করলে এটা কখনোই ধনাত্মক হয় না, রুটের ভিতর থাকে, তো যার কারণে ওটা হয়ে যায়। যেমন মনে করেন এই -2 কে যদি √-2 কে যদি বর্গ করি, তাহলে দেখেন -2 আসে। এই জন্য এটা অবাস্তব। তাহলে বাস্তব অবাস্তব বুঝতে পারলাম। এবার আমরা চলে যাবো বিশুদ্ধ অবাস্তবটা কি আর অবিশুদ্ধ অবাস্তবটা কি। বিশুদ্ধ অবাস্তবটা হলো যে কোনো কিছুর সাথে শুধু সিঙ্গেল ভাবে থাকলেই হবে, সিঙ্গেল ভাবে থাকলেই হলো, মানে সিঙ্গেল ভাবে অবাস্তব সংখ্যা। আর বিশুদ্ধ অবাস্তবটা হলো, বিশুদ্ধ অবাস্তব সংখ্যাটা হলো একটা বাস্তব সংখ্যা, একটি বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা মিলে হয় হলো এই বিশুদ্ধ অবাস্তব বা জটিল সংখ্যা। বিশুদ্ধ অবাস্তব বা জটিল সংখ্যা। যেমন মনে করেন এখানে আসলে হলো 3, এখানে আসলে হলো রুটের ভিতরে -2, এখানে আসলো 5 আর এখানে আসলো 3i। এটাই হলো জটিল সংখ্যা বা অবিশুদ্ধ অবাস্তব সংখ্যা। তবে পরীক্ষায় প্রশ্ন হয় এরকম, নিচের কোনটি জটিল সংখ্যা, তখন বুঝতে হবে একটা বাস্তব আর একটা অবাস্তব মিলেই হয় হলো জটিল সংখ্যা। এই অনুবন্ধী সংখ্যা, এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাটা কি? অনুবন্ধী সংখ্যা হলো যেমন 3 প্লাস মাইনাস √2 এত এর অনুবন্ধী হলো এই যে অবাস্তব সংখ্যাটা, এর আগের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। অর্থাৎ কোনো জটিল সংখ্যার যে অংশে অবাস্তব সংখ্যাটা থাকে, এই যে √-2, √-3 অথবা 3i, 3, 4 এইগুলো থাকে, তার সামনের চিহ্নটা
যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা বসবে। তাহলে এতর অনুবন্ধী হবে হলো 3 মাইনাস রুট মাইনাস 2। ঠিক একই রকম যদি বলতাম -2 মাইনাস 3i, তাহলে এর অনুবন্ধী কি হবে? এই -2 ঠিক থাকবে, এই যে এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল 3i, অর্থাৎ অনুবন্ধী সংখ্যাটা হলো নকল, অনুবন্ধী মানে নকল। তাহলে এই অবাস্তব অংশের আগে যে চিহ্ন থাকে, অবাস্তব অংশের আগে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্নই হলো অনুবন্ধী সংখ্যা। কার অনুবন্ধী সংখ্যা? এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা, এই জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা। প্রশ্নটা কিভাবে আসে? প্রশ্নটা আসে হলো যে 3 প্লাস √-2 এর অনুবন্ধী কোনটি? তখন উত্তর হবে 3 মাইনাস √2 মাইনাস √2 এটা হবে আনসার। আশা করি বুঝতে পারছেন, কঠিন কিছুই না, একটু পড়েন দেখেন সবকিছু পানির মতো হয়ে যাবে। এবার আসেন স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার যাকে বলি আমরা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হলো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। একে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয় 1 2 3 4 ডট 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 ইনফিনিটি, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো বা কনিষ্ঠ সংখ্যা হলো 1, সবচেয়ে ছোট বা কনিষ্ঠ সংখ্যা 1। পরীক্ষা আসে এটা, নিচের কোনটি কনিষ্ঠ স্বাভাবিক সংখ্যা? কত? উত্তর হবে 1, শূন্য হবে না। অখণ্ড বা অসম্পূর্ণ বা সমস্ত সংখ্যা বা হোল নাম্বারটা হলো 0 প্লাস স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে 0 1 2 3 4 ডট 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 ইনফিনিটি, এটা হলো হোল নাম্বার। আর পূর্ণ সংখ্যা সাধারণত 3 প্রকার, পূর্ণ সংখ্যা সাধারণত 3 প্রকার। 1 ধনাত্মক, 0 ঋণাত্মক, অর্থাৎ আমরা সংখ্যা রেখা যদি দেখি তাহলে এখানে 0, এখানে 1 2 3 এগুলোকে বলা হয় ধনাত্মক, এগুলোকে -1 -2 -3 এগুলো হয় ঋণাত্মক, আর আরেকটা হলো 0। এই হলো আমাদের স্বাভাবিক, অখণ্ড এবং পূর্ণ সংখ্যার বিস্তারিত আমলনামা। এবার দেখেন পরের কথা কি আসছে, এটাও কিন্তু বিভিন্ন প্রাইমারি ছোট ছোট চাকরিগুলোর পরীক্ষায় খুব আসতে দেখা যায়। হ্যাঁ, প্রাইমারিতে দেখা যায় অথবা নিবন্ধন পরীক্ষাগুলোতে আসতে দেখা যায়। স্বকীয় মান, ফেস ভ্যালু, ধরেন ফেস ভ্যালুটা কি 2 3 5, তাহলে এখানে এই 5 এর মানটা কত? 5, 3 এর ফেস ভ্যালুটা কত? 3, 2 এর ফেস ভ্যালুটা কত? 2। এখানে যার যার ডিজিট অনুযায়ী মান, যে যত ডিজিট তার মানটা তত, ডিজিট অনুযায়ী মান, ডিজিট অনুযায়ী মান। ঠিক একই রকম এটা যদি বলতাম স্থানীয় মানটা কত, তাহলে 2 3 5, তাহলে 5 এর মান হয়তো 5, 3 এর মান হয়তো 30, 2 এর মান হয়তো 5 এর মানটা হলো 5, 3 এর মান হয়তো 30, 2 এর মান হয়তো 200। এভাবে সাধারণত ফেস ভ্যালু থেকে স্থানীয় ভ্যালু বা প্লেস ভ্যালু বলা হয়। তাহলে 2 এর মান কত? 2 এর প্লেস ভ্যালু কত? 200, 2 এর প্লেস ভ্যালু 200, 3 এর প্লেস ভ্যালু 30, 5 এর প্লেস ভ্যালু 5। আবার বলছি দেখেন 3 5 7 8, তাহলে 8 এর ফেস ভ্যালু হলো কত? 8, 7 এর ফেস ভ্যালু হলো 70 70, 5 এর ফেস ভ্যালু হলো প্লেস ভ্যালু হলো 500, আর 3 এর প্লেস ভ্যালু হলো 3000। দুটো জিনিস মনে রাখবেন, ফেস ভ্যালুতে বা স্থানীয় মানে ডিজিটের মানই মান, আর প্লেস ভ্যালু বা স্থানীয় মান ওটা স্বকীয় মান, ওটা স্বকীয় মান, এটা স্থানীয় মান। এর মানটা হলো যে যত থাকবে তার ডাইনে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য। 3 এর ডাইনে 3টা ডিজিট, তাই 3টা শূন্য।
5-এর ডানে 2টা ডিজিট, তাই 2টা শূন্য। 7-এর ডানে 1টা ডিজিট, তাই 1টা শূন্য। 8-এর ডানে কোনো ডিজিট নেই, তাই শুধু 8। এটুকু যদি মনে রাখতে পারে ওকে, এনাফ। দেখেন পরের অঙ্কটা যদি বলি, রোমান সংখ্যা, যেটা আমরা একটু সাধারণত মনে রাখলে হয়, অনেক সময় অনেক পরীক্ষায় আসতে দেখা যায়। তো এখানে দেখেন রোমান পদ্ধতি হলো, আমরা এই আই কে সাধারণত 1 ধরি, এই ভি কে সাধারণত 5 ধরি, এক্স কে সাধারণত 10 ধরি, ডাবল এক্স কে সাধারণত 20 ধরি, আর যদি এক্স এর আগে একটা থাকে তাহলে এটা 10 থেকে 1 বিয়োগ, বাম পাশে থাকলে বিয়োগ হয়ে যায় 9, আর ডান পাশে থাকলে যোগ হয়ে যায়। এই হলো মূল কথা। আর লাভ চাহিলে দিমুমার, এই কথাটা কেন লিখলাম, কারণ এই যে সি ডি এম এর মধ্যে খুব ঝামেলা হয়, এই জন্য লাভ থেকে আমরা এল ধরবো, চাহিলেতে সি ধরবো, দিমুতে ডি ধরবো, মারে এম ধরবো। এখন আমরা ধারাবাহিকভাবে বলে যাই, এল এর মানে কত 50, সি মানে 100, ডি মানে 500, এম মানে 1000। জীবনে একবার হলো পড়তে হবে, কারণ কোন সময় আসে বলা যায় না, ঠিক আছে? এই জন্য একটু জেনে রাখা দরকার। আর কোনো ডিজিটের উপরে যদি বার থাকে, মনে করেন এই ডি এর উপর একটা বার আছে, তাহলে এই 500 এর সাথে 1000 দিয়ে গুণ হয়। বার থাকলে 1000 দিয়ে গুণ হয়। বার বা উপরে রেখা থাকলে 1000 দিয়ে গুণ করতে হয়। এটুকুই এনাফ, আর কিছু লাগবে না। পরীক্ষা কি আসে, এম এর মানটা কত, সি এর মানটা কত, বা একটা এরকম একটা দিল যে এম ডি সি এর মানটা কত, এরকম দিল, তখন এম এর মান, ডি এর মান, সি এর মান বসায় যোগ করে দিবেন, হয়ে গেল। তো যাই হোক, এইভাবে সাধারণত সংখ্যার অধ্যায়ে আমরা এর পরের লেকচারে জোর বেজোর কিভাবে করতে হবে, সেই অঙ্কগুলো সহজে কিভাবে করা যায়। আর আরেকটা কথা, মূলদ অমূলদ, এই মূলদ অমূলদ আমি একবার পড়াবো, আপনার কাছে যদি সম্পূর্ণটা ক্লিয়ার না হয়েছে তাহলে পড়ানো বাদ দিয়ে দেবো ইনশাল্লাহ, চ্যালেঞ্জ দিয়ে বললাম। মূলদ অমূলদ, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ছোট বড় নির্ণয়, এগুলো নিয়ে সামনের পর্বে হাজির হচ্ছি ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের একটা কোর্স অলরেডি লঞ্চ করেছে, সেটা হলো নিবন্ধনের কোর্স। সামনে নিবন্ধনের জন্য আমরা কোর্স করেছি 1600 টাকা, সেখানে বর্তমানে এই মাসের জন্য ছাড়ে চলছে 800 টাকা। তো এখানে আমাদের যে ক্লাসগুলো নেবেন, আমি ম্যাথের জন্য আমি শাহিন স্যার আছি, জিকের জন্য আলামিন স্যার, বাংলার জন্য এস আলম, আর ইংলিশের জন্য মারুফ স্যার আছেন। তো এবং প্রতিটা অধ্যায় ক্লাস শেষে আমরা পরীক্ষা নিব এবং তাদেরকে বিনা শ্রমে তাদের পরীক্ষাগুলো নিয়ে যাচাই বাছাই করে তাদেরকে আমরা তৈরি করব। তো এই জন্য আমাদের এই ব্যাচটা রান হতে যাচ্ছে ইনশাল্লাহ। আপনারা নক করুন এবং ভর্তি প্রক্রিয়া দ্রুত আপনারা কমেন্টে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। আর বিশেষ করে আমার সায়েন্স ম্যাথ, সায়েন্স মানসিক দক্ষতা এই বইটির উপরে কোর্স আছে, যদি কেউ করতে যান, মানসিক দক্ষতাটা দাও, এই বইয়ের উপর ধরে ধরে 100 প্লাস ক্লাস আছে, এর উপর ধরে ধরে এই কোর্সটা করতে হলে অবশ্যই আপনাকে 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর মানসিক দক্ষতা 299 টাকা, মানসিক 299 টাকা, ম্যাথ 1060 টাকা, আর নিবন্ধনে হলো 800 টাকা। নিবন্ধন না 800 টাকা, সাথে পাবেন একটা গাইড বই এবং পরীক্ষা। যদি কেউ ভর্তি হওয়ার আগ্রহ থাকেন তাহলে অবশ্যই আমাদের ইনবক্স করুন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের মতো লোকের সাথে সান্নিধ্যে থাকলে ইনশাল্লাহ আপনার ভালো কিছু হবে। তো যাই হোক, প্রতিদিনই আমাদের পেজ থেকে, নতুন পেজ জবমেট একাডেমির পক্ষ থেকে প্রতিদিন লাইভ ক্লাস চলবে।
এবং সাথে সায়েন্স ম্যাথ পেজ থেকে, সায়েন্স জব কেয়ার পেজ থেকে চলবে, আপনারা উৎকর্ষ জিকের পেজ থেকেও চলবে। আপনারা যুক্ত থাকুন এবং যুক্ত থাকার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন, যেন পরবর্তী ক্লাস আসার আগে যেন আপনার কাছে নোটিফিকেশন যায়। তো আজকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।